প্রসেনজিৎ বাবু, বাংলা নিউজগ্রাফে নমস্কার। বিষয়টা হচ্ছে হুমায়ুন কবির তিনি আগে থেকেই বলেছিলেন যে 22 তারিখ তিনি তার দল ঘোষণা করবেন, নতুন দল। তা তিনি তার দল ঘোষণা করেছেন এবং তার দলে অনেকেই আজকে মঞ্চে 22 তারিখ উনি ঘোষণা করেছিলেন। তার দল ইতিমধ্যেই পশ্চিমবাংলার বুকে আবির্ভাব হয়েছে, তার প্রতীকও দেখা গেছে, জোড়া গোলাপ কাঁটা দেওয়া। তো এই যে নতুন দলের আবির্ভাব ঘটালো হুমায়ুন কবির, কি বলবেন? ভারতীয় আজকে যে জাতীয় উন্নয়ন পার্টি তৈরি করলেন, দেখুন ভারতীয় সংবিধান কাউকে বাধা দেয় না কোনো পলিটিক্যাল পার্টি তৈরি করার। তো সেই ক্ষেত্রে তিনি পার্টি তৈরি করেছেন, বাংলাতে একটা নতুন পার্টি এসছে। কিন্তু আপনাকে বেসিক জায়গাটা দেখতে হবে। আজকের ওনার যে পার্টি, ঠিক আইএসএফও সেই টাইপের পার্টি। আজকে ওয়েসিসের অল ইন্ডিয়া মুসলিম ইত্যাদি পার্টিটাও কিন্তু সেম ধরনের পার্টি। এইসব পার্টিগুলো কেন বাংলার মধ্যে তৈরি হচ্ছে? তার কারণ হচ্ছে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এর ফলে মুসলিম সমাজের যে পলিটিক্যাল পার্টিগুলো উঠে আসছে, তারা মনে করছে যে এখানে তাদের নিজস্ব একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। এই যে নিজস্ব ভোট ব্যাংক, এটা যে ডেমোগ্রাফি চেঞ্জ, তার ফলে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল 1947 সালে, তার প্রধান কারণই ছিল যে আগে পাকিস্তান ভাগ করতে হবে, তারপরে ভারতবর্ষ স্বাধীন হবে। আজকে গ্রেটার বাংলাদেশের দিকে যে এগিয়ে যাওয়ার যে এক চক্রান্ত চলছে, তার থেকে এই পলিটিক্যাল পার্টিগুলোর উদ্ভব হচ্ছে। এটা আমার বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে। কিন্তু যেভাবে তিনি তার পার্টি আবির্ভাব করার আগে কয়েকটা সংবাদ মাধ্যমকে যেভাবে তিনি বক্তব্য রেখেছেন, একদিকে তিনি বলছেন আমি বহরমপুর বেলডাঙ্গা আমি এখান থেকে জিতে এসে আবার জামাই আদরে তৃণমূলে ফিরে যাব। আবার একদিকে তিনি তৃণমূলকে আক্রমণ করছেন যে সরকার পরিবর্তন করা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার জন্য যা যা করার আমি তাই করব। আবার অপরদিকে বিজেপি এবং তৃণমূল ছাড়া বাকি যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে হুমায়ুনের সাথে একত্রিত হওয়ার জন্য আহ্বানও জানাচ্ছেন। এই যে ওনার এই বিভিন্ন ধরনের মন্তব্য, এইগুলো থেকে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী পার্টি, সারা ভারতবর্ষে আজকে যে রাষ্ট্রীয়তা আসছে তার দিকে এগিয়ে চলেছে। ধারা 300 থেকে শুরু করে, রাম মন্দির থেকে শুরু করে যে নিদর্শনকারী দৃষ্টান্ত ভারতীয় জনতা পার্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে এই যে পলিটিক্যাল পার্টিগুলো, এই পরিবারবাদ পার্টি, যাদের উৎস হয়েছে কোনো একটা পরিবারকে কেন্দ্রিক করে, সেই পার্টি পরিবারে জেনারেশনের পর জেনারেশন তারা পার্টির মাথার ওপরে বসে থাকবে। এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, এর ফলে এই যে ধরুন নতুন পার্টি যে তৈরি হলো, তাদের বলার ক্ষমতা এই কারণে বাড়ছে। কারণ জানে তাদের কাছে রাষ্ট্র সর্বোপরি নয়, ওই পলিটিক্যাল পার্টিটাই সর্বোপরি। যেহেতু রাষ্ট্র সর্বোপরি নয়, পলিটিক্যাল সর্বোপরি, তাই তারা ছদ্ম স্বার্থের জন্যে, পলিটিক্যাল স্বার্থের জন্যে আবার তারা এক হয়ে যাবে। আমরা পশ্চিমবঙ্গে কি দেখেছিলাম, যে একটা সময় কংগ্রেস আর বামপন্থী দুটো পলিটিক্যাল পার্টি পশ্চিমবঙ্গের বুকে অ্যালাইভ ছিল। দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শাসনকালে অনেক কংগ্রেস কর্মী এখানে মৃত্যুবরণ করেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল রাজনৈতিক স্বার্থে কংগ্রেস সিপিএম এক হয়ে গেল। যাদের পরিবার থেকে সন্তান মারা গেল রাজনৈতিক আদর্শের কারণে, সে আদর্শের কোনো মূল্যায়ন হলো না। ঠিক সেইভাবে ভারতীয় জনতা পার্টি যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষকে এক সূত্রে গেঁথে ভারতীয় তত্ত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছে, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আদর্শ, ভারতীয় যে রীতি রেওয়াজ, সেগুলোকে, সেখানে দাঁড়িয়ে এই পরিবারবাদ পার্টিগুলোর মধ্যে কোথায় যেন স্বার্থের সংঘাত শুরু হয়ে গেছে। আজকে সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবের দেখবেন পার্টির সম্পত্তি প্রায় 8,000 কোটি টাকার উপরে। আরজেডির সম্পত্তি দেখবেন 4-5 হাজার কোটি টাকার উপরে, কংগ্রেসেরও সেরকম।
এই যে যে বিশাল সম্পত্তি, এগুলোকে যে আগামী দিনে সুরক্ষা করার জন্য এই পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের স্বার্থে এরা একে অপরে জোট বাঁধবে, আবার যখন দেখা যাবে নিজেদের স্বার্থে একটু ঘা লেগেছে আবার এরা ছেড়ে দূরে চলে যাবে। প্রসেনজিৎ বাবু, আপনি বললেন যে এরা পরিবারতান্ত্রিক দল বা নিজেদের স্বার্থের জন্য এই ধরনের একটা দল তৈরি করছে। আমরা বাবরি মসজিদ নিয়েও দেখলাম, এই হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে, তার জন্য ভিত্তি স্থাপন করলেন, ফিতে কাটলেন, এবং তারপরেও দেখা গেল যে প্রচুর, প্রায় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা হঠাৎ করে অনুদান হিসাবে চলে এলো, তার ব্যাংকে চলে এলো, এই বিভিন্ন কর্মকাণ্ড ঘটলো। তাহলে কোথাও এই বাবরি মসজিদকে সামনে রেখে ফান্ড জেনারেট করে একটা রাজনৈতিক দলের আবির্ভাব, এবং তার পিছনে কি কোথাও এই যে বলেন না পরিবারতান্ত্রিক দল, তাহলে কি কোথাও এই, যেহেতু তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, তৃণমূল থেকে আসা, কোথাও কি তাহলে পিছনে কোনো মাস্টার মাইন্ড হিসেবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুসলিম ভোটকে একটা কনসোলেট করা, হুমায়ুনকে সামনে রেখে তার কি কোনো চক্রান্ত, কি মনে হয়? দেখুন, একটা প্রথম বলি, বাবর উজবেকিস্তান থেকে এসছে। বাবর এখানে অনেক লুণ্ঠন করেছে, অনেক মন্দির ধ্বংস করেছে, ভারতবর্ষের ইতিহাস দেখলে পাওয়া যায়। কিন্তু এখানে তো অনেক লোক ছিল যারা মুনি ঋষি ছিল, যেমন ধরুন আজকে কাজী নজরুল ইসলাম, তার নামে একটা মসজিদ নির্মাণ করা যেত। আশফাকুল্লাহ খান অথবা নিদেন পক্ষের ডাক্তার আব্দুল কালাম আজাদের নামে করা যেত, নামকরণ করা যেত। এই যে বাবরের নাম, এই নামের মধ্যে দিয়েই লুকিয়ে আছে এদের মানসিক অবস্থান। বাবরের যে মানসিক অবস্থান, তার ভিত্তিপ্রস্তর পশ্চিমবঙ্গে যাতে আবার সেই মানসিক অবস্থানের প্রতিষ্ঠা হয়, তার জন্যেই আজকের এই বাবরের মসজিদের স্থাপন হচ্ছে। এই যে মন্দির স্থাপন হবে বা মসজিদ স্থাপন হবে, বিগত 6 মাস ধরে আমরা শুনছি। ঠিক ভিত্তিপ্রস্তরের 2 দিন আগে কেন তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো? কারণ তাকে একদিকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হলো, একদিকে পুরো মুর্শিদাবাদ জুড়ে পুলিশ প্রোটেকশন দেওয়া হলো, যাতে সেই মসজিদ নির্মাণে যারা মাথায় ইট নিয়ে আসবে তাদের আসার রাস্তায় কোনো রকম দুর্গম অবস্থা না হয়, তার জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া হলো। তাহলে কেনই বা তাকে বাদ দিল, কেনই বা পুলিশ প্রোটেকশন? এটা কোথায় যেন একটা রাজনৈতিক দৃষ্টিতে মনে হয় যে এই সমীকরণটা একটা অন্যরকম সমীকরণ, এর পেছনে ইঙ্গিত দিচ্ছে। যখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল, তখন তাকে সাসপেন্ডও করেনি, শোকজও করেনি, ঠিক এই সময় করছেন, আপনি এটাই উল্লেখ করতে চাইছেন। তো আমার বক্তব্য এটাই, তাহলে কি কোথাও আপনি যে এক্সপ্লেনেশনটা দিলেন, কোথাও কি তাহলে এটা তৃণমূল কংগ্রেসেরই বি টিম হিসাবে কাজ করছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও শঙ্কিত যে তার যে ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, এবং যা দুধেল গাই তিনি বলেন, কোথাও কি এই মুসলিম ভোট ব্যাংক ভাঙছে বা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার জন্য কি বি টিম, কি মনে হয়? না, অ্যাকচুয়ালি বাবরি মসজিদ এই যে এই নির্মাণের মাধ্যমে আজকের তৃণমূল সরকার বুঝিয়ে দিচ্ছে যে যদি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করতে হয় তাহলে তৃণমূলের প্রশাসনের প্রয়োজন আছে। তৃণমূলের প্রশাসন যদি না থাকে তাহলে বাবরি মসজিদের নির্মাণ হবে না। তাই মুসলমান সমাজকে একটা মেসেজ দেওয়া যে বাবরি মসজিদ নির্মাণে সম্ভব তখনই হচ্ছে যখন এখানে তৃণমূলের সরকার আছে, তৃণমূলের প্রশাসনকে ভোট দিন, তাহলে আপনাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। তাহলে বলছেন যাহাই তৃণমূল তাহাই হুমায়ুনের নতুন দল। স্বাভাবিক আছে না, এটা নালে পরে পার্টি থেকে কি করে বলে যে আমি ভরতপুর বিহার আমি জিতে এসে আমি আবার তৃণমূলের জামাই আদরে ঢুকবো। এই কনফিডেন্সের কারণে তো যে এখান থেকে বোঝা যায় যে এর অ্যাঙ্গেলটা কোথা থেকে আসছে। প্রসেনজিৎ বাবু, যেরকম বাংলাদেশে দীপু দাস, তিনি হিন্দু বলে তিনি এভাবে তাকে মৃত্যুবরণ করতে হলো, এবং সেখানে হিন্দুরা মাইনরিটি, পশ্চিমবাংলায় ঠিক দেখতে গেলে মুসলিমরা মাইনরিটি। এদের বক্তব্য, এই পশ্চিমবাংলার মুসলিমদের একাংশের বক্তব্য, তারা নাকি এই পশ্চিমবাংলায় কতটা সুরক্ষিত জানে না। কারণ বিজেপির জুজু তাদের দেখানো হয়, রাজনৈতিক অনেক সেখানে চাতুরতা আছে,
বিজেপি এলে, ক্ষমতায় এলে নাকি তাদের অত্যাচার করা হবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, আক্রমণ করা হবে। আমার এখানে নির্দিষ্ট প্রশ্ন যে আরও বিজেপি শাসিত বহু জায়গায়, গোটা ভারতবর্ষে বহু রাজ্য আছে যেখানে বিজেপি শাসিত শাসন চলছে, তাহলে কি সত্যিই সেখানকার মুসলিমরা আক্রান্ত, নাকি এই বাংলাদেশের মতো একটা মুসলিমকে এই গোটা ভারতবর্ষ বা পশ্চিমবাংলার একটা ঘটনা তারা বলতে পারবে যেখানে দাঁড়িয়ে মুসলিমদেরকে, এই মাইনরিটি মুসলিমদেরকে এইভাবে হিন্দুদের মতন অত্যাচার করা হয়েছে? তাহলে কিসের বেসিসে ওরা এত বড় এলিগেশন দেয়, কি বলবেন? প্রথম বলে দিই, ভারতবর্ষের আজকে 80% ভূভাগ ভারতীয় জনতা পার্টি শাসন করছে। আজকে রাজস্থান, গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে শুরু করে সবকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি শাসিত সরকার রয়েছে। আপনি দেখবেন না সেখানে কোনো দাঙ্গা হয়। প্রথম দিকে যদিও হয়, আজ গুজরাটে মোদিজি আসার পর থেকে গুজরাটে একমাত্র দাঙ্গার পরে আর কোনো দাঙ্গা হয়নি, আজ অবধি হয় না। আর আপনি অপরদিকে বাংলাদেশে দেখুন, দেশ ভাগের সময় 27%-এর উপরে সেখানে হিন্দু কমিউনিটি ছিল। আজকে তারা কমতে কমতে 7%-এর নিচে নেমে আসছে, আরো কম, 3-4 বোধ হয়, হ্যাঁ 7%-এর নিচে নেমে আসছে। কয়েকটা পকেট ছাড়া, চট্টগ্রাম বা এরকম কয়েকটা পকেট ছাড়া আজকে সেখানে হিন্দু শূন্য হয়ে গেছে, তাই তো? তাহলে সেখানে হিন্দু শূন্য হলো কি করে? আর আপনি ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন যে ভারতবর্ষের যে হিন্দুর পার্সেন্টেজ ছিল তার থেকে 9% থেকে আজকের দিনে সারা ভারতবর্ষে হিন্দুর পার্সেন্ট 14 থেকে 15% হয়েছে। তো যদি তারা সুরক্ষিতই না থাকে তাহলে এই পার্সেন্টেজ বৃদ্ধি কী করে হয়? আজকে যেখানে অসুরক্ষিত সেখানে হিন্দু কমিউনিটি, সনাতনী কমিউনিটি দেখুন সেখানে 27% থেকে আজকে 5-6%, 7%, এখন জনগণনার বেরিয়ে যাবে, তবে 7%-এর ওপরে হবে না এটা নিশ্চিত আছে। তাহলে প্রায় 20% সেখানে হ্রাস পেল। তো সেখানকার যারা মুসলিম সমাজ, সংখ্যাগুরু সমাজ, তারা নিশ্চয়ই তাদেরকে সেইভাবে প্রোটেকশন দেয়নি, তাদের উপরে অত্যাচার হয়েছে, তাই তো তারা হ্রাস পেয়েছে। আর এখানে প্রোটেকশন পেয়েছে বলেই তো তারা আজকে শ্রীবৃদ্ধি ঘটেছে। শ্রীবৃদ্ধি কখন ঘটে? যখন তাকে সুরক্ষিত রাখা যায়, যদি তাকে ঠিক মতোভাবে প্রোটেকশন দেওয়া যায়। আজকে প্রোটেকশনের বলে এখানে বেড়েছে আজকে। তাই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি যে রাজ্যগুলোতেও আছে সেখানেও দেখবেন না এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে মুসলিমকে, মুসলিম সমাজের মানে অন্তর্ভুক্ত বলে তাকে কোনো প্রতারণা বা কোনো রকম অনৈতিকতার শিকার হতে হয়েছে। তাই আমার মনে হয় এই কনসেপ্টের পেছনে লুকিয়ে আছে অন্য জিনিস, যে ভারতবর্ষে যখন প্রথম দিকে মুসলিম সমাজ ছিল, অল্প ছিল, ধীরে ধীরে যখন সেখানে বাড়ে, প্রথমে তারা আপনার সাথে থাকবে, তারপরে আপনাকে দেখা যাবে বাড়লে তাদের নিজেদের কমিউনিটি ডেভেলপমেন্ট চায়, এটা সবাই চাইতে পারে। আর আমার মনে হয় না পুরো মুসলিম সমাজ এই ঘটনাকে বিশ্বাস করে, কেন আমাদের পার্টিতে অনেক মুসলিম সমাজের প্রতিনিধি আছেন যারা খুব সুন্দরভাবে এগুলোকে ব্যাখ্যা করেন। তাই কিছু লোক যারা ভাবে যে বৌবা ভারতবর্ষ হচ্ছে মানে বিভিন্ন জাতির থাকার জায়গা, আজকে ইহুদিরা যখন আক্রান্ত হয়েছিল ইসরায়েলে তখন এই ভারতবর্ষে এসেছিল, ঠিক সেইভাবে পার্সিরা যখন পারস্যে আক্রমণ হয়েছিল তারাই ভারতবর্ষে এসেছিল। তো ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের দেশ। এই বহুত্ববাদকে যারা বিশ্বাস করে, যে মুসলিম সমাজ হোক, তারা পার্সি সমাজ হোক, হিন্দু সমাজ হোক, শিখ সমাজ হোক, জৈন সমাজ হোক, তারা সকলেই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। যারা এই ধরনের কথা ভাবে বা এই ধরনের ন্যারেটিভ ভাবে যে বিজেপি আসলে মুসলিমদের অসুবিধা হবে, এই ধরনের পার্সেন্টেজ অফ মুসলিমের সংখ্যা খুবই কম। মানে এটা কি কোনোভাবে তাদের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে রাজনৈতিক, বৃহত্তর রাজনীতির সূত্রে? অবশ্যই আপনি যে কথাটা বলতে চাইছেন যে কিছু লোক ভারতীয় জনতা পার্টি যেভাবে রাষ্ট্রবাদকে এগিয়ে নিয়ে চলেছে, এতে কিছু পরিবারবাদের অসুবিধা হয়ে পড়েছে। তো পরিবারবাদের যখন অসুবিধা হয়েছে, সেই সকল পরিবারবাদ পলিটিক্যাল পার্টিগুলো এই এজেন্ডাগুলোকে চালিয়ে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে একটা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে যাতে মানুষকে তাদের ভোটদান থেকে বিরত রাখা যায়, বিশেষ করে একটা সম্প্রদায় থেকে, মানে এই মুসলিম সম্প্রদায়কে যেভাবে বিরত করা যায়, তার একটা প্রচেষ্টা হচ্ছে এই উগ্র কথোপকথন। তাহলে এদিকে সিপিআইএম, কংগ্রেস বা যে আরও যে দলগুলো আছে, এমনকি যেগুলো আমাদের নওশাদ সিদ্দিকীর দল, সবাইকে আহ্বান জানাচ্ছে শুধু তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে বাদ দিয়ে। এই এজেন্ডাটার কারণ কি? মানে হুমায়ুনের এই বক্তব্যের পিছনে কি রাজনৈতিক চক্রান্ত লুকিয়ে আছে? দেখুন, আজকের দিনে পশ্চিমবঙ্গে 34 বছর শাসন করার পর আজকে বামপন্থী চিন্তাধারা পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে। তার প্রথম কারণ আজকে ওরা শূন্য হয়ে গেছে। শূন্যটা বড় কথা নয়। আজকে যদি আপনি দেখেন, আমার দমদম লোকসভাতে
যেখানে 1791টা বুথ আছে, ওর মধ্যে মাত্র 29 বুথে ওরা জয়লাভ করেছে। কোনো বিধানসভায় 4টে বুথ, কোনো বিধানসভায় 7টা বুথ। যে পলিটিক্যাল পার্টি 34 বছর ক্ষমতায় থাকার পরে এইরকম দৈন্য অবস্থা হয়, তার জনতার বেশ কি আছে আপনি বুঝতে পারছেন। কংগ্রেস আজ থেকে 50 বছরের আগে পশ্চিমবঙ্গ শাসন করতো, আজকে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ নেমে গেছে 2-3, তাও ঠিক মতো পাওয়া যায় না, 2%, 3% ভোট। আইএসএফ একমাত্র তার অবস্থান ভাঙড়ের বাইরে আইএসএফের প্রত্যেকটা জায়গাতে সেইভাবে তারা দাঁড় ফোটাতে পারেনি। সেখানে দাঁড়িয়ে এই যে জাতীয় উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের, আইএসএফ, সিপিএম বা বামপন্থী যারা আছেন, কংগ্রেস, এদের টোটালকে একত্র করে যে ভোটটা তিনি লড়তে চাইছেন, যাতে হুমায়ুন কবিরের এই ভোটগুলো যেন তার ঝুলিতে আসে, তাহলে তার যদি 1%, 2% বা 3% মার্জিনে যদি পরাজয় হয়, সেটা যাতে কভার করা যায়, তার জন্যেই এই ন্যারেটিভ উনি তৈরি করছেন। মানে এবং সেই ভোটটি পাওয়ার পর সেই ভোটটি কি তিনি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আবার দিয়ে দেবেন? একদম ঠিক জায়গাটা ধরে দিয়েছে। একদম। আমি আরেকটা প্রশ্নে যাব। এই বাংলায় কিন্তু আমরা দেখেছি বারংবার হিন্দুরা আক্রান্ত হয়েছে নানা রকমভাবে। সম্প্রতি প্যাটিস কাণ্ড নিয়ে গীতা পাঠের দিন আমরা দেখেছি কিভাবে আমাদের হিন্দু ভাই শ্রমিক গোলদারকে অ্যারেস্ট করা হলো, তারপরে বেল করানো, অনেক ঘটনা। লগ্নজিতা, তাকেও কিন্তু একজন শিল্পী মানুষ, তিনি কি গান করবেন না করবেন সেটা সম্পূর্ণ তার স্বাধীনতা, সেখানেও তাকে আটকানো হলো কি না তিনি একজন ভারত মাকে নিয়ে গান করবেন বলেছেন বলে। তাহলে আজকে পশ্চিমবাংলায় কি কে কি গান করবে সেটাও নির্ধারণ করে দেবে তৃণমূল কংগ্রেস? দেখুন, এই তৃণমূল কংগ্রেসই বলেছেন উৎসব যার যার, তাই তো, তার খাওয়ার তার নিজের ইচ্ছে খাবে। তো ঠিক সেইভাবে বলতে পারি কে কি গান গাইবে, ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, কে কি গান গাইবে সেটা তার উপরে ছেড়ে দেওয়াটাই উচিত। দেখুন, এই যে বিশাল ন্যারেটিভটা না, এটা একদিন না। আজকে পায়েলগাঁওতে আমরা কি দেখলাম? পায়েলগাঁওতে আমরা দেখলাম যে আপনার আইডেন্টিটি জিজ্ঞেস করে আপনাকে হত্যা করা হচ্ছে। আমাদের বলা হয় যে ধর্ম আমাদের রোজগার দেবে না, ভাত দেবে না, কিন্তু এই ধর্মের কারণেই তো আজকে পায়েলগাঁওয়ে তারা মৃত্যুবরণ করলো। আজকে আপনি অস্ট্রেলিয়াতে দেখুন, ঠিক তাদেরও মৃত্যুবরণের কারণটা কিন্তু একই জায়গায় লুকিয়ে রয়েছে। আজকে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যু ঠিক ওই জায়গায় লুকিয়ে রয়েছে। এবং বাংলাদেশের দীপু দাস পরে আসছে। এবার বাংলাদেশের দীপু দাস থেকে বিগত 1 বছরে যেভাবে সনাতনী সংহার হয়েছে, এর ন্যারেটিভ একটা জায়গায় লুকিয়ে রয়েছে। সেই ন্যারেটিভ হচ্ছে যে কোনোভাবে হোক এই যে সনাতনপন্থীদেরকে এমনভাবে আক্রমণ করো যাতে তারা ভীত শিহরিত হয়ে যায়, যারা তারা মুখ তুলে তারা কোনো কথা বলার জন্য তারা যেন প্রস্তুত না থাকে। তো সেখানে দাঁড়িয়ে আজকে প্যাটিস কাণ্ডে আপনি দেখবেন এটা স্বাভাবিক আছে, অনেক বৈষ্ণব আছে ছাড়া জীবনে কোনো আমিষ পদার্থ মুখে দেন না, এবং তাকে যদি আপনি নিরামিষ বলে আমিষ প্যাটিস খাওয়ান, এটা কি অন্যায় না? যেমন অনেক জায়গায় আছে দেখবেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ডে, সেখানে বিভিন্ন খাবারের দোকান করা হয়েছে বা বিভিন্ন দোকান তৈরি করা হয়েছে, সেখানে নাম লুকিয়ে রেখে। এই যে একটা ঘটনা প্রভাব হয়ে চলেছে যে নাম লুকিয়ে রেখে আমি প্যাটিস খাবো বলছি, সেটা নিরামিষ প্যাটিস, ঠিক সেইভাবে নাম লুকিয়ে রেখে খাদ্যের দোকান করে খাবার ডিস্ট্রিবিউশন করা, এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেবে না আগামী দিনে। কারণ যারা বৈষ্ণব, যারা কোনোদিন নিরামিষ ছাড়া খায় না, তাদেরকে আপনি আমিষ খাওয়াবেন, আর তারপরে আপনি বলবেন তাকে যদিও একটু তার প্যাটিস ফেলে দেওয়া হয়েছে কিংবা করে দেওয়া হয়েছে, সেটা হয়তো অত্যাধিক উত্তেজনার বশে করে ফেলেছেন, সেটা হয়তো কাম্য ছিল না, কিন্তু এখানে তা অবধি সীমিত আছে। আর বাংলাদেশে দীপু দাসকে আমরা কি দেখলাম? আজকে সেখানকার যারা মানে সবচেয়ে বেশি ধর্মাবলম্বী মুসলিম সমাজের, তার কি এমন অপরাধ হয়েছিল যে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া গেল না, তাকে আইনের মাধ্যমে বিচার করা গেল না, তাকে ওখানে দাঁড়িয়ে
তাকে মৃত্যুবরণ করানো হলো, তারপর তাকে পেট্রোল আগুন ঢেলে তাকে ওখানে পুড়িয়ে দেওয়া হলো। এবং বাংলাদেশ আর্মি কিন্তু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কোনো পদক্ষেপ নেননি। হ্যাঁ, একদম। এই যে নৃশংসতা, এই নৃশংসতা কোনোদিন আজ অব্দি হিন্দু সমাজের কারোর তরফে দেখা যায়নি, এটা আমাদের বুঝতে হবে। সময় একদম শেষ প্রশ্নে যাব। সম্প্রতি মোহন ভগবতজি, সংঘের যিনি দণ্ডমুণ্ডের কর্তাই বলছি, উনি এসছিলেন, সংঘের কর্তা। তিনি এসে অনেকগুলো পয়েন্ট তিনি তুলে ধরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে, তিনি বলেছেন যে বিজেপি এবং আরএসএস এক নয়। এই বিষয়টা নিয়ে কি বলবেন? সঙ্গে প্রথম, মানে আপনি যেহেতু নিজেও আরএসএস সাথে যুক্ত ছিলেন, আরএসএস এর সাথে কাজ করেছেন অনেকদিন, আপনার বেসটাও আরএসএস থেকে উঠে আসা একটা বেস। এই যে মোহন ভগবতজির এই বক্তব্য, খুবই তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য, যে আরএসএস আর বিজেপিকে আলাদা করে দেওয়া হলো, কি বলবেন তাহলে? দেখুন, সংঘ মানে স্বয়ংসেবক, স্বয়ংসেবকের বাইরে সংঘ নয়। আপনি যখন কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করতে যান, ইনস্টিটিউটের দায়িত্ব হচ্ছে আপনাকে সেখানে মেধাবী তৈরি করে দেওয়া। আর যখন আপনি সেখান থেকে পাস আউট করে বেরিয়ে আসেন, এবার আপনার চয়েস হচ্ছে আপনি কোথায় সার্ভিস করবেন বা কোথায় আপনি আপনার আগামী দিনের জীবিকা। সংঘ মানুষ তৈরির কারখানা। সংঘের স্বয়ংসেবক সকালবেলা মাঠে গিয়ে গেরুয়া ধ্বজের সামনে দাঁড়িয়ে নমস্তে সদা বৎসল্যে মাতৃভূমে, হ্যাঁ, সেই প্রার্থনা করে, সকলের কথার আদান প্রদান করে। ভারতবর্ষের রাষ্ট্রের হিত, ভারতবর্ষের হিত, সনাতন ধর্মের হিত নিয়ে আমরা কথা বলি। কিন্তু এই যে আপনাকে বললাম যে সঙ্গে যতক্ষণ তখন স্বয়ংসেবক, এবং স্বয়ংসেবকের ব্যক্তিগত চিন্তা আছে। সেই স্বয়ংসেবকের সঙ্গ কখনো আটকে রাখেনি যে আপনি কোনো রাজনীতি থাকতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি ধর্মীয় ব্যাপারে ইনভলভ হবেন, আপনার যেটা ইচ্ছা ধর্মীয় ব্যাপারে আপনি ইনভলভ হতে পারেন। আপনার যদি মনে হয় আপনি নাট্য বা সিনেমা জগতে ইনভলভ হবেন, আপনি হতে পারেন। আপনার যদি মনে হয় আপনি ডাক্তারিতে ইনভলভ হবেন, আপনি কবিতা লিখলেন, আপনাকে স্বয়ংসেবক হিসাবে আপনাকে সব জায়গায় ছাড় দেওয়া আছে। ঠিক সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আপনি কোন পলিটিক্যাল পার্টি চয়েস করবেন, এটা আপনার ব্যাপার আছে। কিন্তু দেখা গেছে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে রাষ্ট্রবাদের সঙ্গে লড়াই করছে, ধারা 370, আজকে যদি মোদিজি না থাকতো তাহলে আজকে ধারা 370 হাঁটানো সম্ভব হয়েছিল না। আজকে রাম মন্দির নির্মাণ সম্ভব হতো না। আজকে মথুরা থেকে শুরু করে কাশী বিশ্বনাথ মন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা হওয়ার দিকে এগিয়ে যেত না। আজকে ভারতবর্ষে যেভাবে মাওবাদীরা দিনের পর দিন মাওবাদীদের আক্রমণে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে একের পর আমরা দেখেছি সেখানে বোম ব্লাস্ট করে সেখানকার পুরো ছত্তিশগড়ের পুরো প্রশাসনটাকে সেখানে শেষ করে দেওয়া হয়েছিল। যেভাবে চীনের জিনিসপত্র ছোট থেকে বড় জিনিস ভারতবর্ষে প্রবেশ করছে, রাস্তাঘাট বাজারে দেখা যাচ্ছে, আজকের দিনে দেখুন সেগুলোকে অনেকটা কন্ট্রোল করা গেছে। তো যেহেতু রাষ্ট্রবাদী ছেলে স্বয়ংসেবকরা সবাই রাষ্ট্রহিত সর্বোপরি, রাষ্ট্রের চিন্তন সর্বোপরি, তো সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রহিতের যেখানে কাজ করে তখন সেই দলের সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে। তো সেখানে স্বয়ংসেবক হিসাবে যেমন সম্পর্ক গড়ে ওঠে, তিনি সঙ্গের সাথে একটা সম্পর্ক তাদের থেকে যায় চিরন্তন, যে সম্পর্কের কোনোদিন শাশ্বত আর কি, যার কোনোদিন বিনাশ হয় না। তাই অনেকের মনে হয় যে রাজনীতিতে হয়তো সংঘ বিজেপি একই জায়গায়, কিন্তু দুটো আলাদা সত্তা, পুরো আলাদা সত্তা হিসেবেই তারা প্রতিষ্ঠিত আছে ভারতবর্ষের সাথে। আপনি কি হিন্দু রাষ্ট্রের পক্ষে? 56টা দেশ পশ্চিমবঙ্গে, সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র। ভারতীয়দের জন্য ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগের মূল কারণ হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। আপনি বাংলাদেশ পাকিস্তান ভারতকে নিয়ে অখণ্ড ভারতবর্ষ যদি আপনি মিলিয়ে দিতে পারেন, তখন আপনার এই জবাবটা আমি দেব। অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন। নমস্কার।